কাল আন্তর্জাতিক স্তরে এমন দুটো ডেভেলপমেন্ট হয়েছে যা ভারতের জিওপলিটিক্যাল অ্যাসপেক্টেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালকে আমেরিকার পক্ষ থেকে যে দূত সার্জিও গোর ভারতে এসেছিলেন, তিনি ভারতকে নিয়ে কিছু কথা বলেন। তবে তার আগে আমেরিকা ভারতকে সরাসরি আমেরিকার তৈরি দুটো সংগঠনে যোগদান করার আহ্বান জানান। একটি সংগঠনের নাম প্যাক্স সিলিকা এবং অন্যটির নাম G7 ক্রিটিক্যাল মিনারেলস অ্যালায়েন্স। এই প্যাক্স সিলিকা কিন্তু রাতারাতি আজকে তৈরি হয়নি, বহু বছর আগেই প্যাক্স সিলিকা কিন্তু তৈরি করা হয়। কিন্তু কোনো কারণবশত আমেরিকা কিন্তু ভারতকে প্যাক্স সিলিকা নামক এই সংগঠনে অন্তর্ভুক্ত করতে প্রাথমিকভাবে চায়নি। কিন্তু বর্তমান সময়ে ভারতের টেকনোলজি, ভারতের প্রেজেন্স, ভারতের প্রতিপত্তি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে এই বদলে যাওয়া আমেরিকাও ভারতকে কিন্তু সরাসরি আহ্বান জানাচ্ছে। এই প্যাক সিলিকা আসলে সিলিকন নিয়ে বিভিন্ন রিসার্চ করবে ফিউচারে, এআই টেকনোলজি নিয়ে রিসার্চ করবে এবং কিভাবে টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন এই বিশ্বে আনা যায় সে বিষয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা নিতে চলেছে। এখন আমেরিকার যিনি দূত সার্জিও গোর, তিনি পরিষ্কার বলেছেন যে ভারতকে ছাড়া এই মুহূর্তে আমরা প্যাক সিলিকা তৈরির কথা ভাবছিও না এবং ভারত ছাড়া এই মুহূর্তে আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ পার্টনারই নেই। উনি কি বলেছেন আগে দেখুন, তাহলেও তারপরেই বুঝবেন কেন ভারত এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে গোটা বিশ্বের কাছে। No partner is more essential than India. In the months and years ahead, it is my goal as ambassador to pursue a very ambitious agenda. We will do this as true strategic partners, each bringing strength, respect, and leadership to the table. অর্থাৎ পরিষ্কার তিনি বলছেন যে নো প্ল্যানস আর এসেনশিয়াল বা ইম্পর্টেন্ট দ্যান ইন্ডিয়া। অর্থাৎ পরিষ্কার তিনি বলতে চাইছেন যে ভারতকে ছাড়া এই দুটো অ্যালায়েন্স তৈরির কথা আমেরিকা এই মুহূর্তে ভাবছে না। দ্বিতীয় অ্যালায়েন্সের নাম G7 ক্রিটিক্যাল মিনারেলস অ্যালায়েন্স। ক্রিটিক্যাল মিনারেলস, বর্তমানে পেট্রোল নিয়ে হয়তো আপনারা লড়াইটাই দেখছেন, কিন্তু ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে যে যুদ্ধ তা কিন্তু কোল্ড ওয়ার এরাকে মনে করাচ্ছে। গোটা বিশ্বে যত ধরনের ক্রিটিক্যাল মিনারেল সাপ্লাই করা হয় তার 80 to 90% কিন্তু কন্ট্রোল করে চীন, এবং চীন কিন্তু একক আধিপত্য এই ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে দিনের পর দিন বজায় রেখেছে। চীন যদি এই এক্সপোর্ট বন্ধ করে দেয় তাহলে গোটা বিশ্বের বহু দেশের কাছেই কিন্তু বড়সড় চ্যালেঞ্জ এসে পড়বে বিভিন্ন ক্ষেত্রে। লিথিয়াম ব্যাটারি তৈরির জন্য এই ক্রিটিক্যাল মিনারেলস কিন্তু ব্যবহার করা হয়। গাড়ির ব্যাটারি, অনেক ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল ফোন, সমস্ত প্রয়োজনীয় ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স ওরিয়েন্টেড কাজে এই ক্রিটিক্যাল মিনারেলসের কিন্তু একটি ভূমিকা আছে। কিছুদিন আগে ভারতবর্ষের বিপক্ষে ডোনাল্ড ট্রাম্প কড়া চ্যালেঞ্জ করে পাকিস্তান যে আমেরিকাকে এই ক্রিটিক্যাল মিনারেল সাপ্লাই করছে সেই রকম একটি আভাস কিন্তু দিয়েছিলেন। এবং আপনারা জানেন আসিফ মুনির সরাসরি একবার অ্যাটার্চির মধ্যে কিছু ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে হোয়াইট হাউস অব্দি পৌঁছে গেছিলেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মনে হয়েছে যে ভারতের সঙ্গে তার সম্পর্ক রাখা যাবে না, কারণ পাকিস্তানে তিনি বিপুল পরিমাণে ক্রিটিক্যাল মিনারেলস পেয়েছেন। আজকে দেখুন সেই ক্রিটিক্যাল মিনারেলস অ্যালায়েন্সে ভারতকে তিনি সামিল করতে চাইছেন। অর্থাৎ পাকিস্তান থেকে তিনি যা পাচ্ছেন তাতে যে তিনি স্যাটিসফাই নন তা কিন্তু তার এই পদক্ষেপই পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে এই দুটো পদক্ষেপ ভারতের জিওপলিটিক্যাল অ্যাসপেক্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ দেখুন, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এই মুহূর্তে ভারতের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে। কিন্তু আগের ডোনাল্ড ট্রাম্প সম্পর্ক ভালো করার জন্য একাধিক কর্মকাণ্ড তিনি করেছিলেন। এর জন্য ভারতীয়দের মনেও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটা অন্যরকম বিশ্বাস এবং ভরসা কিন্তু জন্মেছিল। কিন্তু বর্তমানের এই ট্রাম্প তার ইগোকে স্যাটিসফাই করার জন্য এমন কিছু আনপ্রেডিক্টেবল সিদ্ধান্ত নিয়েছেন যা ভারত কিন্তু এক্সপেক্টও করেনি। দ্বিতীয়ত, তিনি শুধু সিদ্ধান্ত নেননি, তিনি ক্রমাগত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসম্মান করেছেন। তিনি একাধিক চুক্তিকে নিয়ে এমন কিছু তির্যক মন্তব্য করেছেন যা কিন্তু ভারতীয়দের পক্ষে মেনে নেওয়া কঠিন। এমনকি ডোনাল্ড ট্রাম্পের যারা সহকারী বা সহযোগী তারা এটাও বলেছিলেন যে রাশিয়ার থেকে তেল কিনে ব্রাহ্মণদের সুবিধা করিয়ে দিচ্ছে ভারত, সাধারণ মানুষের কোনো যায় আসছে না বা কোনো সুবিধা অসুবিধা কিচ্ছু হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছিলেন তিনি চেয়েছেন বলেই নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় এখনো আছেন। অর্থাৎ ক্ষমতার আস্ফালন, অহংকার, অহংবোধ সমস্ত কিছু কিন্তু ভারতকে নিয়ে মন্তব্য করার জন্য
ডোনাল্ড ট্রাম্পের কথায় প্রকাশ পেয়েছিল। এবং আজকে দেখুন সেই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ভারতকে দুটি সংগঠনে গুরুত্বপূর্ণ সহযোগী হিসাবে যোগদান করার আহ্বান জানিয়েছে। এবং মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর তিনি পরিষ্কার বলেছেন আমেরিকার কাছে এই মুহূর্তে ভারত হলো সব থেকে ইম্পর্টেন্ট একটি রাষ্ট্র। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চাইলেও ভারতকে কিন্তু দূরে সরিয়ে রাখতে আমেরিকা পারছে না। এবং এটাই তো ভবিতব্য ছিল, এটাই তো বারবার ইউএস কংগ্রেসের লোকেরা ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে আপনারা শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের স্বার্থকে রক্ষা করার জন্য ভারত এবং আমেরিকার যে লং টার্ম জিওপলিটিক্যাল পার্টনারশিপ আছে সেটাকে নষ্ট করছেন। ইন্দো প্যাসিফিকে যেভাবে চায়নার ডমিনেন্সকে এই ভারত দিনের পর দিন রুখে দিয়েছে তা আসলে আমেরিকার জন্যও কিন্তু লাভজনক ছিল, তা ডোনাল্ড ট্রাম্প আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছেন না। শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের একটি ভুল সিদ্ধান্তে আজ ভারত আমেরিকার দুই শত্রু রাষ্ট্র চীন এবং রাশিয়ার অত্যন্ত ক্লোজড অ্যালায়েন্সে পরিণত হয়েছে। পাশাপাশি কালকে আরো একটি ডেভেলপমেন্ট হয়েছে যেটা খুব ইন্টারেস্টিং। চাইনিজ কমিউনিস্ট পার্টির হাই প্রোফাইল নেতারা বিজেপির সদর দপ্তরে কিন্তু কালকে এলেন। শুধু বিজেপির সদর দপ্তর নয়, তারা আরএসএস এর অফিসেও কিন্তু গেছিলেন। দেখুন এই মুহূর্তে বিশ্বে যে সকল রাজনৈতিক দলের 10 কোটির উপরে সদস্য আছে তাদের মধ্যে একটি দলের নাম বিজেপি, অন্য দলের নাম সিসিপি বা সিপিসি অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ চায়না। বিজেপির অফিসিয়াল যদি মেম্বার দেখেন তাহলে দেখবেন সেই সংখ্যাটা 14 কোটির উপরে, অর্থাৎ 140 কোটির মধ্যে 10% অফিসিয়াল মেম্বারশিপ এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির। পাশাপাশি সিসিপির যদি দেখেন তাহলে দেখবেন তাদেরও মেম্বার সংখ্যা প্রায় 10 কোটি, অর্থাৎ চায়নার টোটাল পপুলেশনের প্রায় 8% মেম্বার কিন্তু এই কমিউনিস্ট পার্টি অফ চায়নার। পাশাপাশি অনেকের মনে প্রশ্ন হবে 3 এবং 4 নম্বর কারা। 3 নম্বর পার্টি হলো ডেমোক্র্যাট, যাদের প্রায় 4.5 কোটি মেম্বার। পরবর্তী যে পার্টির নাম উঠে আসে তাকে বলে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নন, কিন্তু রিপাবলিকানদের যে মুখ তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্প, যিনি এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট। তাদের অফিসিয়াল মেম্বারশিপের সংখ্যা 3.5 কোটির কাছাকাছি। পাশাপাশি কংগ্রেসের যদি অফিসিয়াল মেম্বারশিপ দেখেন 2022-এ সেটাও কিন্তু 2.5 কোটির একটু বেশি। অর্থাৎ এই মুহূর্তে বিশ্বের দুই জনবহুল দল বিজেপি এবং কমিউনিস্ট পার্টি অফ চায়না তারা কিন্তু একে অপরের সঙ্গে এটি মিটিং করলো। এবং সাম্প্রতিক সময় কমিউনিস্ট পার্টির এই ধরনের হাই প্রোফাইল ডেলিগেন্স তারা ভারতবর্ষে বিজেপির সঙ্গে মিটিং করেছে বলে নজির কিন্তু নেই। একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা বিজেপি অফিসের পাশাপাশি বিজেপির যে স্ট্রাকচারাল উইং ব্যাকবোন সেই আরএসএস এর সদর দপ্তরেও কিন্তু তারা ভিজিট করে এবং তারা যে ভারতের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করতে চাইছে তারা কিন্তু এই ধরনের পদক্ষেপে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে। অর্থাৎ সরকারের সঙ্গে সরকারের যেমন সম্পর্ক উন্নতি হচ্ছে, ঠিক সেরকম কমিউনিস্ট পার্টি অফ চায়না ভারতের গ্রাউন্ড লেভেলও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখতে শুরু করেছে এবং কিভাবে এই সম্পর্ককে বিল্ড আপ করা যায় তার চেষ্টা কিন্তু তাদের পক্ষ থেকে করা হচ্ছে। দেখুন এই মুহূর্তে ভারতের সেনাপ্রধান চায়নাকে নিয়ে কিন্তু দুরকম মত কালকে প্রকাশ করেছেন। প্রথমত কালকে সেনাপ্রধান পরিষ্কার বলেছেন যে আমরা চেষ্টা করছি যে ভারত এবং চায়না দুজনই যেন সীমান্তে যে ডিসপুটগুলো আছে সেই ডিসপুটগুলো মিটিয়ে দেওয়া যায়। এবং তিনি পরিষ্কার বলেছেন যে ট্রাইং টু ইনক্রিজ ট্রাস্ট ফ্যাক্টর, অর্থাৎ একে অপরের প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য যা করা উচিত আমরা সেটাই করছি। পরবর্তীকালে ভারতের সেনাপ্রধান এটাও বলেন যে সাকগাম ভ্যালি তা যে ভারতের অংশ তা যেন চায়না ভুলে না যায়। এবং এই যে সাকগাম ভ্যালি নিয়ে এত বিতর্ক হচ্ছে, সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে যে পাকিস্তান, যারা 1963 সালে পিওকের একটি অংশ দখল করে চায়নার হাতে তুলে দিয়েছিল ভারতের সঙ্গে যুদ্ধে হারার পর, সে কথাও কিন্তু সেনাপ্রধান বলেছেন। অর্থাৎ চায়নাকে নিয়ে ভারত কিন্তু মডারেট ওয়েতে আছে যে কখনো যদি চায়না আমাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে আমরা সম্পর্ক ভালো রাখবো, যদি চায়না আমাদের বিপক্ষে অ্যাগ্রেসিভ কোনো অ্যাটিটিউড শো করে আমরা সেই অনুযায়ী পাল্টা দেব। অর্থাৎ সব মিলিয়ে কালকে ভারত চীন এবং আমেরিকা দুজনেরই যে অত্যন্ত ক্লোজড একটি রাষ্ট্রে পরিণত হয়েছে তার কিন্তু উদাহরণ গোটা বিশ্বের সামনে রাখলো এবং ভারতের প্রভাব এবং প্রতিপত্তি গোটা বিশ্বের কাছেই ফের একবার আলোচিত হলো। কারণ বিশ্বের